5.7 মাত্রার ভূমিকম্প, এই মাত্রার ভূমিকম্প অনুযায়ী যে ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে, প্রাণহানি হয়েছে অন্তত 9 জনের, কিন্তু ভবনের যে ক্ষয়ক্ষতি, মাটি দেবে যাওয়া, তিনি যেটি বলছেন, সাধারণত 5.7 মাত্রার ভূমিকম্প কি এই ক্ষয়ক্ষতিটা স্বাভাবিক, নাকি ঢাকা শহরে এটা বেশি হয়ে গেছে বলে আপনাদের অ্যাসেসমেন্ট বলে? আসলে ভূমিকম্পটা সবসময় মাত্রা তো একটা ব্যাপার আছে, অনেক সময় 3-4 এরকম হলে তো আমরা বুঝতেও পারি না, হ্যাঁ, কিন্তু মাত্রার সাথে আরও কয়েকটা ব্যাপার আছে। একটা হলো যে এটার দূরত্বটা কতখানি, যেটা প্রফেসর আনসারী অলরেডি বললেন যে এটা ঢাকা শহরের কাছে। তারপর যেটা হলো গভীরতাটা অনেক কম, হ্যাঁ, 10 কিলোমিটার, সেটা একটা ফ্যাক্টর। আরেকটা বড় ব্যাপার হলো যে আমরা কোন মাটিতে আমাদের ভবনগুলো তৈরি আছে এবং ভবনগুলো আমরা কিভাবে তৈরি করেছি। এখন ভবন তৈরির ক্ষেত্রে, ভূমিকম্পের ক্ষেত্রে একটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট বিষয়, সেটা হলো যে আমি ভবনটা যাতে আমি সুরক্ষিতভাবে করি, অর্থাৎ আর্থকুয়েককে কনসিডারেশনে নিয়ে ভবনটা তৈরি করি। কিন্তু এইটা আমাদের বিরাট একটা গ্যাপ আমাদের এই জায়গাটায় আছে। একটা গবেষণায় দেখা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা গবেষণায়, যে ঢাকার 53% ভবন এবং স্থাপনা বিনষ্ট হয়ে গেছে। এছাড়া রাজুকেরও একটা তাদের একটা জরিপ আছে, সেই জরিপ অনুযায়ী ঢাকায় 6 লাখ ভবন আছে যেগুলো এর একটা বড় অংশ নরম জায়গায় অবস্থিত। আমি ঠিক করি, আসলে ঢাকা শহরে 21 লাখ, রাজুকের হিসাবে 21 লাখ আছে, তার মধ্যে 15 লাখ হচ্ছে একতলা দুইতলা, আর 6 লাখ আছে পাকা দালান, 4 তলা থেকে 30 তলা। হ্যাঁ, ওই 6 লাখটাই কিন্তু আমাদের মেজর ইস্যু। একতলা দুইতলা যেটা, সেটা কিন্তু ভেঙে মানুষকে ক্ষতি করবে না, নিজের বেশিরভাগ এগুলোর মধ্যে হচ্ছে ছাপড়া বাসা বা বলতে পারেন টিন শেড আছে, মিক্স ইউজ। বাট পাকা দালান যেগুলো, সেগুলো রাফলি 6 লাখের মতন। ওই 6 লাখটাই আসলে উনি যেটা বলার চেষ্টা করছে, নরম মাটিতে হলে কি হবে, খারাপ বাড়িতে হলে, ভালো বাড়িতে, ওইটা হচ্ছে ইস্যু। আমি যেটি জানতে চাচ্ছিলাম আপনার কাছে প্রথমে, যে ধরুন এখন যে ক্ষয়ক্ষতিটা আমাদের হলো, এইটি কি ঢাকা শহরের যে অবকাঠামোগত যে অব্যবস্থাপনা, সেটার ফলাফলটা আসলে কতটুকু আমরা দেখছি? যে ধরেন গুলশান বনানীতে তেমন কোনো ভবন ফাটল ধরেছে বলে এখন আমরা শুনিনি, কিন্তু আমরা শুনছি কিছু হয়েছে, আরমানিটোলায়, পুরান ঢাকায় বেশি হয়েছে, অর্থাৎ যেগুলো ঘিঞ্জি এলাকা। তো এই জায়গাগুলো আসলে কতটা ঝুঁকির মধ্যে আছে? এখন আপনি যদি দেখেন, একটা তো হলো ভবনটা আমি সুরক্ষিতভাবে করছি কিনা, অর্থাৎ ইঞ্জিনিয়ার্ড বিল্ডিং কিনা, হ্যাঁ, যেটা আমাদের প্রচুর বিল্ডিং আছে, এটা ওভাবে করা না। আর পুরনো ঢাকা বা ওইসব জায়গা আরও বেশি ঝুঁকির মধ্যে কেন, সেটা হলো যে একটা বিল্ডিংয়ের গায়ে লাগানো আরেকটা বিল্ডিং। আমার অনেক সময় ইঞ্জিনিয়ারিং ভাষায় যেটা বলা হয় পাউন্ডিং এফেক্ট, যখন ঝাঁকি লাগে একটার গায়ে একটা এসে ধাক্কা লাগে, হ্যাঁ। তারপরে যেটা হচ্ছে, যদি এই ভবনগুলার আমরা আজকে যদি আপনি হতাহতের বিষয়গুলো দেখেন, তাহলে কিন্তু দেখবেন কি হচ্ছে, একটা কার্নিশ ভেঙে পড়ে গেছে, সেটা দিয়ে মানুষ মারা গেছে। তার মানে সেই কার্নিশটা যেভাবে করার কথা ছিল সেভাবে করা হয় নাই। তার মানে এই জায়গাগুলো কিন্তু আমাদের খুবই ইম্পর্টেন্ট, কারণ আমরা যখন ভবন তৈরি করি, আমরা প্রপার ইঞ্জিনিয়ারিং ওয়েতে আমরা করি না, প্রকৌশলীদের আমরা এখানে কাজে লাগাই না। তারপরে আমাদের আরও অনেকগুলো বিষয় আছে ভবনের সাথে, এই যে আমাদের পার্কিংয়ের গাড়িগুলো যেটা সব কলামের উপরে থাকে, যেটাকে সফট স্টোরি বলা হয়, এটা তো আমাদের সব বাড়িতে। এখন এটা নিয়ে বহু সময় বলা হয়েছে, কিন্তু এখনও আমরা ভবনগুলো তৈরি করছি, এই সব পার্কিং লটগুলো তো আমাদের এই যে সফট স্টোরি, হ্যাঁ, এটা আছে। তারপরে যে ভবন থেকে যে মানুষ দাঁড়াবে, সেই রাস্তাগুলো আমাদের এত ন্যারো, যে আজকে যেটা দেখতে পেয়েছেন যে কসাইটুলিতে যে ঘটনাটা ঘটেছে, যে রাস্তায় দাঁড়াচ্ছে তার গায়ের উপরেই তো আসলে একটা ভবন। সুতরাং যদি আমি বাসার থেকে বেরো হয়ে যাই, তাকে একটা নিরাপদ জায়গায় কিন্তু সে যেতে পারছে না। তো এই সব, আর একটা বড় জায়গা যেটা আছে, প্রফেসর আনসারীও বললেন যেটা, যে আমাদের এই পূর্বাঞ্চল ইস্টার্ন ফ্রিঞ্জে বসুন্ধরা থেকে শুরু করে আরও যত ডেভেলপমেন্ট, এই যে নতুন ঢাকা যেদিকে তৈরি হচ্ছে, জলসিঁড়ি বলেন, এরা সব হলো জলাভূমি ভরাট করে হচ্ছে। আজকে 5.7 ভূমিকম্প হয়েছে, সেটাতে কিন্তু আমাদের লিকুইফ্যাকশনের কোনো নমুনা এখনো ওভাবে আমরা হয় নাই, হ্যাঁ। কিন্তু 5.7-এর পরেই যদি এটা 6.7 হয়, তাহলে কিন্তু আমরা আজকে যে ঝাঁকুনিটা অনুভব করেছি, এটা কিন্তু 10 গুণ মাত্রা বেড়ে যাবে।